আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুস্তাউদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ এমবিবিএস 59 ব্যাচ। তো আজকে আমরা আলহামদুলিল্লাহ আছি যে ইমিউনিটি পার্ট 14 এ। তো আমরা বি সেল রিসেপ্টর এবং টি সেল রিসেপ্টর সম্পর্কে ডিটেইলস জেনেছি আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে দেখি যে চ্যাপ্টার নাম্বার 60 ল্যাঞ্জে, সেখানে হলো অর্থাৎ টি সেল মিডিয়েটেড ইমিউনিটিটা। তো দেখেন আমাদের বডিতে লিম্ফয়েড অর্গান, এই লিম্ফয়েড অর্গান আমাদের বডিতে দুই ধরনের আছে। আমরা একটাকে বলছি যে প্রাইমারি লিম্ফয়েড অর্গান, আর কিছুকে বলছি সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। তো প্রাইমারি লিম্ফয়েড অর্গান বলতে আমরা বুঝি বোন ম্যারো এবং হচ্ছে থাইমাস। আর সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান বলতে আমরা বুঝি যে লিম্ফ নোড এবং হচ্ছে স্প্লিন। এছাড়াও আমাদের জিআইটিতে আছে মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু। ঠিক আছে, তাহলে এই বিষয়টা। তাহলে দেখেন এখন আমরা বললাম এই বিষয়টা। আচ্ছা, এখন আমাদের এই যে বি সেল এবং টি সেল, এই বি সেল এবং টি সেল কোথায় তৈরি হয় আমরা বলেছিলাম যে বোন ম্যারোতে তৈরি হয়, এবং বি সেলের ম্যাচুরেশন হবে উইদিন দ্য বোন ম্যারো, আর টি সেলের ম্যাচুরেশন হবে উইদিন দি থাইমাস গ্ল্যান্ড। আচ্ছা, এখন তো দেখেন আমাদের এই যে বি সেল এবং টি সেল, ওদের কিন্তু কন্টিনিউয়াস ওরা এই বোন ম্যারো, থাইমাস, লিম্ফ নোড, স্প্লিন এবং আমাদের ব্লাড সার্কুলেশনের মধ্যে ওরা ঘুরতে থাকে, অর্থাৎ অনেকটা পুলিশ ট্রায়াল দিচ্ছে, এই ধরনের একটা ব্যাপার স্যাপার। তো কিভাবে হয় দেখেন, তো ধরুন যে এই যে বোন ম্যারো, দেখেন বোন ম্যারো, তাহলে এই বোন ম্যারোতে ধরুন বি সেল এবং টি সেল তৈরি হলো। এখন এই বি সেল এবং টি সেল তৈরি হওয়ার পরে দেখেন আমাদের হার্ট থেকে আর্টারি দিয়ে ব্লাড আসছে কোথায়, বোন ম্যারোতে সার্কুলেশন, এবং এরপরে বোন ম্যারো থেকে বেরোচ্ছে কি ভেনাস সার্কুলেশন। তো এই বোন ম্যারোতে তৈরি হওয়া বি সেল এবং টি সেল গুলো এই ভেইনে এন্টার করে, অর্থাৎ সিস্টেমিক সার্কুলেশনে তারা ঢুকে যাওয়ার পরে তারা এই যে আসছে ভেনাস সার্কুলেশন হয়ে তারা চলে আসলো কোথায়, আমাদের রাইট অ্যাট্রিয়াম অফ দি হার্ট, অর্থাৎ ভেনাস ড্রেনেজ হয়ে হার্টে চলে আসলো। তারপরে আবার হার্ট থেকে তখন কি হয়, হার্ট থেকে তারা আলটিমেটলি আমাদের লেফট ভেন্ট্রিকলে চলে আসে। তো লেফট ভেন্ট্রিকল থেকে ওরা হোল বডিতে সার্কুলেট করে। দেখেন এই যে লেফট ভেন্ট্রিকল থেকে বের হলো সার্কুলেশন হার্ট দিয়ে, তাহলে স্প্লিনিক আর্টারি দিয়ে স্প্লিনে গেল। তো স্প্লিনে যাওয়ার পরে এই যে বি সেল এবং টি সেল গুলো স্প্লিনের হোয়াইট পাল্প, যেটা বলি আমরা, এই হোয়াইট পাল্পের মধ্যে ওরা স্টোর থাকবে, হোয়াইট পাল্প। ঠিক আছে, এই যে এগুলো হলো হোয়াইট পাল্প, এগুলো হলো হোয়াইট পাল্প। ওকে, আচ্ছা, আবার তাহলে হার্ট থেকে আবার ব্লাড সাপ্লাই কোথায় যাচ্ছে দেখেন, আমাদের লিম্ফ নোডে, আমাদের বিভিন্ন যে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান বললাম, লিম্ফ নোড সবগুলোতে চলে যাচ্ছে। তো লিম্ফ নোডে গেলেও একটা লিম্ফ নোডে যে আমাদের ফলিকল থাকে, লিম্ফয়েড ফলিকল, ওই লিম্ফয়েড ফলিকলে স্টোর থাকবে বি সেল, এবং প্যারাকর্টিক্যাল এরিয়াতে স্টোর থাকবে আমাদের টি সেল, অর্থাৎ CD4 এবং CD8 টি সেল গুলো স্টোর থাকবে। আচ্ছা, আবার এখন দেখেন এই যে এখানে যে লিম্ফ নোডটা দেখছেন আপনারা, এই জায়গায় এখানে একটা ব্যাপার হচ্ছে কি, দেখেন এখানের উপর আপনারা দেখতে পাচ্ছেন এপিথেলিয়াল ব্যারিয়ার। এই এপিথেলিয়াল ব্যারিয়ারটা আসলে হচ্ছে আমাদের জিআইটি। এই যে এখানে যদি আমরা একটা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট আঁকি, আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের সবচেয়ে এই বাইরে যেখানে কলামনার এপিথেলিয়াম থাকে, এটাকে আমরা বলছি মিউকোসা। তো মিউকোসার আবার আমরা জানি কি থাকে, লাইনিং এপিথেলিয়াম, তারপরে বেসমেন্ট মেমব্রেন এন্ড ল্যামিনা প্রোপ্রায়া, তাই না? একটা মিউকোসার তিনটা লেয়ার। তাহলে ধরুন এই যে ইয়েলো যে কালারটা আঁকছি আমি, এটা হলো ল্যামিনা প্রোপ্রায়া। এই যে ল্যামিনা প্রোপ্রায়া, এই ল্যামিনা প্রোপ্রায়াতে আল্লাহ তাআলা কিছু লিম্ফয়েড ফলিকল দিয়ে রেখেছেন, অর্থাৎ এখানে এই ফলিকলগুলোতে বি সেল থাকে এবং ফলিকলগুলোর পাশে থাকে টি সেল। এই যে মাঝখানে এখানে থাকবে টি সেল, এখানে থাকবে টি সেল। এছাড়াও এখানে থাকে ম্যাক্রোফেজ, এগুলো হলো ম্যাক্রোফেজ। অর্থাৎ এই ল্যামিনা প্রোপ্রায়াতে আমাদের লিম্ফয়েড টিস্যু থাকে। তাহলে এই স্পেশাল লিম্ফয়েড টিস্যুটাকে, এটাকে আমরা বলছি মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে গেল সার্কুলেশনে গিয়ে এখানেও স্টোর থাকলো। আবার হার্ট থেকে আসা কিছু আর্টারিয়াল সাপ্লাই গেছে কোথায়, আমাদের লিম্ফ নোডে গেল। হ্যাঁ, এই যে হলো লিম্ফ নোড। তাহলে লিম্ফ নোডে ওই যে
কর্টিক্যাল এরিয়াতে লিম্ফয়েড ফলিকলে বি সেল স্টোর থাকবে, সেটাকে আমরা বলছি বি জোন, এবং প্যারাকর্টিক্যাল এরিয়াতে স্টোর থাকবে CD4-8 এবং CD4 টি সেল এবং CD8 টি সেল, এটাকে আমরা বলছি টি জোন। ঠিক আছে। আচ্ছা, এখন ওরা এখানে স্টোর থাকবে, আবার কিছু বি সেল এবং CD4 এবং CD8 সেলগুলো আবার লিম্ফ নোড থেকে দেখেন এই যে যেটা বের হচ্ছে এটা হলো ইফারেন লিম্ফ্যাটিক্স, এই ইফারেন লিম্ফ্যাটিক্সে চলে আসবে, এসে তাহলে ইফারেন লিম্ফ্যাটিক্স গুলো আলটিমেটলি সব বডির লিম্ফ্যাটিক্স গুলো মিলে তৈরি করে কি থোরাসিক ডাক্ট। থোরাসিক ডাক্ট, এই থোরাসিক ডাক্টটা কোথায় ড্রেন করে? আমরা জানি থোরাসিক ডাক্টটা ড্রেন করে, ধরুন এই যে এটা হলো আমাদের এটা হলো যে ইন্টারনাল জুগুলার ভেইন, আর এটা হলো এক্সটার্নাল জুগুলার ভেইন, আর এটা হলো সাবক্লেভিয়ান ভেইন। ঠিক আছে, তাহলে এই যে এই পোরশনটা এটা হলো লেফট ব্রাকিওসেফালিক ভেইন, আর এটা হলো ইন্টারনাল জুগুলার ভেইন, আর এটা হলো এক্সটার্নাল জুগুলার ভেইন, আর এটা হলো লেফট সাবক্লেভিয়ান ভেইন। তাহলে এই বডির সব এই ইফারেন্ট লিম্ফ্যাটিক্স, হ্যাঁ, এগুলো মিলে থোরাসিক ডাক্ট হয়। ওই থোরাসিক ডাক্টটা ড্রেন করবে ঠিক এই জায়গাতে, অর্থাৎ লেফট ইন্টারনাল জুগুলার ভেইন এবং আমাদের লেফট সাবক্লেভিয়ান ভেইনের এই জাংশনে। তাহলে এখানে যখন ওরা ড্রেন করলে তাহলে দেখেন আমার আলটিমেটলি এই লিম্ফ নোড থেকে আসা বি সেল এবং টি সেল গুলো কোথায় চলে আসছে? আবার সিস্টেমিক সার্কুলেশনে চলে আসলো। তাহলে এবার লেফট ব্রাকিওসেফালিক ভেইনটা আবার কোথায় ড্রেন করবে? আলটিমেটলি আমরা জানি কোথায় ড্রেন করে, রাইট অ্যাট্রিয়াম। ঠিক আছে, তাহলে দেখেন হার্ট থেকে বেরিয়ে সারা বডিতে সার্কুলেট করছে বি সেল টি সেল, আবার সারা বডি থেকে লিম্ফ্যাটিক্স এবং ভেনাস ড্রেনেজের মাধ্যমে চলে আসছে হার্টে। তাহলে এইভাবে ওরা হোল বডিতে আমাদের সার্কুলেট করতে থাকে, গার্ড দিতে থাকে বডিতে কোনো মাইক্রো অর্গানিজম প্যাথোজেন আছে কিনা। ঠিক আছে, এই বিষয়টা, এটা হচ্ছে ল্যাঞ্জের একটা চার্ট। তো চলুন আমরা এর পরের অংশে যাই। তাহলে এখন চলুন আমরা এর পরের অংশে যাই। তো আমাদের এটা বুঝতে হলে আমরা প্রথমে একটু বেসিক থেকে আসি। ধরুন এটা হলো আমাদের একটা স্কিন, ওকে, অর্থাৎ ফার্স্ট লাইন ডিফেন্স সিস্টেম অফ ইনেট ইমিউনিটি। আচ্ছা, এখন কোন কারণে একটা মাইক্রো অর্গানিজম, ধরুন একটা ব্যাকটেরিয়া, হ্যাঁ, এটা হলো একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াটি স্কিনকে ইনভেড করে ঢুকে গেল, তার মানে ফার্স্ট লাইন ডিফেন্সকে সে ক্রস করলো। ক্রস করার পরে এই মাইক্রো অর্গানিজম, এই ব্যাকটেরিয়াটা চলে আসলো আমার ইন্টারস্টিশিয়াল ফ্লুইড বা ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে আসলো। এখন ইন্টারস্টিশিয়াল স্পেসে আল্লাহ তাআলা এখানে দিয়ে রেখেছেন আমাদের রেসিডেন্ট ম্যাক্রোফেজ। তাহলে এগুলো হলো আমাদের রেসিডেন্ট ম্যাক্রোফেজ আছে, এবং এখানে আছে আমাদের ডেনড্রাইটিক সেল, এটা হলো ডেনড্রাইটিক সেল, এবং এখানে আছে কিছু ন্যাচারাল কিলার সেল, ইনেট ইমিউনিটির কম্পোনেন্ট ন্যাচারাল কিলার সেল, এবং এখানে আছে কিছু আমাদের মাস্ট সেল, এগুলো সবগুলো আমাদের, এগুলো হলো মাস্ট সেলের গ্র্যানিউলস, এগুলো হলো আমাদের ইনেট ইমিউন সেল। ঠিক আছে, আচ্ছা, তো যখনই এই ব্যাকটেরিয়াটা এখানে ঢুকলো তখন এই ম্যাক্রোফেজ এবং ডেনড্রাইটিক সেলটা তার দিকে এগিয়ে যাবে, গিয়ে তাকে কি করবে? এনগালফ করে ফেলবে। তো এনগালফ করার এই বিষয়টাকে আমরা বলছি ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস, তো ফ্যাগোসাইটোসিসটা যখন করে, তাহলে দেখেন আমরা যদি ফ্যাগোসাইটোসিস করার পরে ম্যাক্রোফেজটাকে আঁকি, তাহলে দেখা যাবে এইরকম, এই যে ব্যাকটেরিয়াটা এখন ম্যাক্রোফেজ ভিতরে ঢুকে গেছে, আর এই ইয়েলো পোর্শনটা এটা হলো ফ্যাগোজোম, এটা হলো ফ্যাগোজোম, ওকে, আর এটা হলো আমাদের ম্যাক্রোফেজের নিউক্লিয়াসটা, আর এখানে হলো ম্যাক্রোফেজের লাইসোসোমটা। তো কিছুক্ষণ পরে এই লাইসোসোমটা এই ফ্যাগোসোমের সাথে ফিউজ হবে, ফিউজ হয়ে গেলে তখন আমরা ফ্যাগোসোমটার নাম দিব ফ্যাগোলাইসোসোম, ওকে, ফ্যাগোলাইসোসোম নাম দিব।
তো তখন কি হবে, আলটিমেটলি ম্যাক্রোফেজটা এই ব্যাকটেরিয়াকে ডাইজেস্ট করে ছোট ছোট পেপটাইডে পরিণত করবে, শর্ট পেপটাইড, এটাকে আমরা বলছি শর্ট পেপটাইড। অর্থাৎ একটা ব্যাকটেরিয়ার যে সেলওয়ালা পেপটাইড গ্লাইকেন থাকে আমরা জানি, ওই হোল ব্যাকটেরিয়াটাকে মানে একদম ভেঙে ছোট ছোট টুকরায় পরিণত করবে। তো এক একটা শর্ট পেপটাইডে যেহেতু শর্ট পেপটাইড, তার মানে এখানে অবশ্যই কি থাকবে, অ্যামাইনো অ্যাসিড। কয়টা অ্যামাইনো অ্যাসিড থাকে এক একটা শর্ট পেপটাইডে? 8 to 15। ঠিক আছে, তো এই শর্ট পেপটাইড গুলোকে ম্যাক্রোফেজ কি করবে, তার রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে সিনথেসিস হওয়া MHC2 এর সাথে বাইন্ড করাবে। তো MHC2 এর সাথে বাইন্ড করানোর পরে সে ওকে এই ম্যাক্রোফেজের সেল সারফেসে নিয়ে আসবে। তো ধরুন এটা হলো MHC2, এটা। তো আমি এই MHC2 এর সাথে কিভাবে বাইন্ড করার ডিটেইলস বলেছি আমার প্রিভিয়াস পার্টগুলোতে, আপনারা কষ্ট করে দেখে নেবেন ইনশাআল্লাহ। তো এটা হলো MHC2, ঠিক আছে। এই MHC2 এর সাথে এই যে ব্যাকটেরিয়াকে ভেঙে তৈরি করা, এটা হলো শর্ট পেপটাইড। ওকে, আচ্ছা, একইভাবে ডেনড্রাটিক সেলও একই কাজ করবে, MHC2 এর সাথে বাইন্ড করাবে। তো ধরুন এই হলো MHC2 প্রোটিনটা, এবং এর সাথে ফ্যাগোসাইটোস্ট ব্যাকটেরিয়া থেকে তৈরি হওয়া শর্ট পেপটাইডটা। তাহলে এই যে MHC2 এর সাথে বাইন্ড করানো। এখন এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় দেখেন, দুজনেই MHC2 এর সাথে বাইন্ড করানো। এখন এখানে যে বিষয়টা, যে ম্যাক্রোফেজ এই ইন্টারস্টেশিয়াল স্পেসে থেকে যাবে। মোস্ট অফ দ্য ম্যাক্রোফেজ, খুবই ফিউ সংখ্যক ম্যাক্রোফেজ লিম্ফ নোডে যায়, অলমোস্ট যায় না বলতে গেলে। তাহলে কে যায় মেইনলি, এই যে ডেনড্রাটিক সেল, এই ডেনড্রাটিক সেলটা এই টিস্যুটার আশেপাশে থাকা লিম্ফ নোড, ধরুন এটা হলো এই টিস্যুটার আশেপাশে থাকা লিম্ফ নোড গুলো, ঠিক আছে। তো একটা লিম্ফ নোড আবার এখানে কি থাকে, আমাদের কর্টিক্যাল এরিয়া যেখানে লিম্ফয়েড ফলিকল বি সেল থাকে, এবং প্যারাকর্টিক্যাল এরিয়া, এই যে ইয়েলো দিয়ে দেখাচ্ছি, প্যারাকর্টিক্যাল এরিয়াতে আমাদের দুই ধরনের টি সেল বসে থাকে, অপেক্ষা করে। একটা হচ্ছে CD4 টি সেল এন্ড CD8 টি সেল। আর এই পোরশনটুকু, এটা হলো যে আমাদের মেডুলারি সাইনাস। হ্যাঁ, এখানের মধ্যে আমাদের ম্যাক্রোফেজ ডেনড্রাটিক সেলগুলো থাকে, মোস্ট অফ এ ম্যাক্রোফেজ। আচ্ছা, তো এই লিম্ফ নোড দিয়ে তাহলে এই যে ডেনড্রাটিক সেলটা, এই ডেনড্রাটিক সেলটা চলে আসবে। এখন কিভাবে আসবে সে এই টিস্যু থেকে লিম্ফ নোডের রাস্তা কি? এই রাস্তাটা হলো এফারেন্ট লিম্ফ্যাটিক্স। তো ধরুন এই যে এই একটা আমরা রাস্তা দেখাই, এই প্রত্যেকটা টিস্যুতে আল্লাহ তাআলা এরকম একটা রাস্তা দিয়ে রেখেছেন অনেকগুলো। এই যে দেখেন আমি ইয়েলো যে ট্র্যাক্টটা আঁকলাম, এটা হলো এফারেন্ট লিম্ফ্যাটিক্স। একইভাবে এখানে আমি আরেকটা দিই বোঝার সুবিধার্থে, তাহলে এই হলো এফারেন্ট লিম্ফ্যাটিক, ঠিক আছে। তাহলে এই এফারেন্ট লিম্ফ্যাটিক্স গুলো দিয়ে এই ম্যাক্রোফেজটা আমাদের লিম্ফ নোডে সার্কুলেট করে চলে আসবে। কোন লিম্ফ নোড? ওই জায়গার আশেপাশের লিম্ফ নোডে। তাহলে এটাকে আমরা বলছি এফারেন্ট লিম্ফ্যাটিক্স। আচ্ছা, চলে আসলো, চলে এসে সে কোথায় ঢুকবে আলটিমেটলি? সে এই প্যারাকর্টিক্যাল এরিয়াতে চলে আসবে, প্যারাকর্টিক্যাল এরিয়া, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন আপনারা এখানে একটা লিম্ফ নোড আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই যে এফারেন্ট লিম্ফ্যাটিক্স, এই যে এখান দিয়ে ঢুকছে, কে ঢুকছে? ডেনড্রাটিক সেলটা ঢুকে সে এই যে সেপ্টাম, ট্রাবিকুলার সেপ্টাম, এখান দিয়ে সে চলে আসলো সোজা কোথায়? এই অঞ্চলে চলে আসলো। তাহলে এই যে এই অঞ্চলটা, এখানে কে বসে আছে? এই যে আমি ইয়েলো যে সেলগুলো আছে, এগুলো হলো CD4 টি সেল এবং CD8 টি সেল। ওরা এই লিম্ফ নোডে প্যারাকর্টিক্যাল এরিয়াতে থাকে, ঠিক আছে। তাহলে এখন এবার এই ডেনড্রাটিক সেলটা, ধরুন এই হলো ডেনড্রাটিক সেল। এই ডেনড্রাটিক সেলটা আমার MHC কম্বাইন্ড উইথ অ্যান্টিজেন পেপটাইড কমপ্লেক্স, ঠিক আছে, নিয়ে সে চলে আসলো। এখন এই ডেনড্রাটিক সেলটা এই CD4 টি সেল এবং CD8 টি সেলকে অ্যান্টিজেন প্রেজেন্ট করবে। কিভাবে করবে?
চলুন দেখে নিই। তাহলে দেখেন আমরা এবার এটা ল্যাঞ্জের একটা পিকচার, চলুন আমরা দেখে নিই। তাহলে আমরা এখন কোথায় অবস্থান করছি? লিম্ফ নোডের প্যারাকর্টিক্যাল এরিয়াতে। আচ্ছা, তাহলে এই যে হলো আমাদের ডেনড্রাইটিক সেল, দেখেন ডেনড্রাইটিক সেল। এখন আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের এই যে ডেনড্রাইটিক সেল, ম্যাক্রোফেজ, তারপর হচ্ছে আমাদের মাস্ট সেল অর্থাৎ ইনেট ইমিউন সেলগুলোর সেল মেমব্রেনে, সেল সারফেসে একটা রিসেপ্টর লাগানো থাকে। কেন লাগানো থাকে? ফরেন বডি অর্থাৎ মাইক্রো অর্গানিজমকে ডিটেক্ট করার জন্য। সেই রিসেপ্টরটাকে আমরা বলছি কি? টল লাইক রিসেপ্টর। যেহেতু এক্সট্রা সেলুলার, টল লাইক রিসেপ্টর, সেটা হতে পারে সি টাইপ লেকটিন রিসেপ্টর, সোজা ভাষায় আমরা ধরি টল লাইক রিসেপ্টর। আর এই বিভিন্ন ধরনের রিসেপ্টরগুলোকে একসাথে আমরা বলছি প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টর। তো দেখেন এই যে ডেনড্রাইটিক সেল, এই ডেনড্রাইটিক সেলের গায়ে দেখেন এই যে প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টরটা বসে আছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে এই প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টরটা কাকে ডিটেক্ট করবে? একটা ধরুন এই যে ব্যাকটেরিয়া, এই একটা ব্যাকটেরিয়ার মধ্যে, হোল ব্যাকটেরিয়াটাও আমার জন্য কি অ্যান্টিজেন না, একটা ব্যাকটেরিয়ার যে স্পেসিফিক অংশটুকু, আমার এই প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, সেটা হলো আমার জন্য কি প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকিউলার প্যাটার্ন, বা অ্যান্টিজেন বলতে পারি। তাহলে দেখেন এই যে হলো অ্যান্টিজেনটা, অর্থাৎ প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকিউলার প্যাটার্ন, এই যে। ওকে, তো এটা আমার ডেনড্রাইটিক সেলের প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টরের সাথে বাইন্ড করলে তখন এই ডেনড্রাইটিক সেলটা স্টিমুলেটেড হয়। ও যখন স্টিমুলেটেড হবে তখন ওর ট্রান্সক্রিপশন ফ্যাক্টর অ্যাক্টিভ হবে স্পেশাল, এবং ওই ট্রান্সক্রিপশন ফ্যাক্টর তখন তৈরি করবে B7 প্রোটিন। এই B7 প্রোটিনটা ডেনড্রাইটিক সেলের সেল সারফেসে এক্সপোজ হবে। দেখেন এই যে এটা হলো B7 প্রোটিন, তাহলে এক্সপোজ হলো B7 প্রোটিনটা এখানে। আচ্ছা, এক্সপোজ হলো। এখন অন্যদিকে দেখেন আমরা কি বলেছি, একটা ডেনড্রাইটিক সেল বা ম্যাক্রোফেজ এই মাইক্রো ব্যাকটেরিয়াটাকে ফ্যাগোসাইটোস করার পরে ওকে ভেঙে শর্ট পেপটাইড করবে। দেখেন এখানে এই যে লাল কালারের যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হলো শর্ট পেপটাইড। কার সাথে বাইন্ড করালো? এটা হলো আমার MSC2। তাহলে এই এখন তৈরি হলো MSC2 শর্ট পেপটাইড কমপ্লেক্স। আচ্ছা, তাহলে এই অবস্থাতে সে চলে আসলো কোথায়? লিম্ফ নোডের প্যারাকর্টিক্যাল এরিয়াতে। তো লিম্ফ নোডের প্যারাকর্টিক্যাল এরিয়াতে কে থাকে বললাম আমরা? CD4 টি সেল এবং CD8 টি সেল। তো আমরা এখন জানছি CD4 টি সেলটা নিয়ে। CD8 টি সেলটা মেইনলি হচ্ছে যখন কোনো ভাইরাসকে ক্যারি করবে, সে কি বললাম, ভাইরাসকে যদি ডেনড্রাইটিক সেল ক্যারি করে তখন সে অ্যাক্টিভেট করবে CD8 টি সেলকে। আচ্ছা, তো যেহেতু আমরা এখন ব্যাকটেরিয়াতে আছি, আমরা CD4 টি সেলকে অ্যাক্টিভেট করছি। তো CD4 টি সেলে কি থাকে? CD4 প্রোটিন। এটা হলো CD4 প্রোটিন, ঠিক আছে? আচ্ছা, অন্যদিকে এই এখানের মধ্যে আমাদের CD4 টি সেলের মধ্যে কি রিসেপ্টর থাকে? টি সেল রিসেপ্টর। এটা হলো টি সেল রিসেপ্টর, সরি আমি এখানে যেটা দেখিয়েছি এটা হলো টি সেল রিসেপ্টর। আর এই টি সেল রিসেপ্টরের পাশে এই লাল অংশটা, এটা হলো এই যে এটা হলো যে আমাদের CD4 প্রোটিন। ওকে, আচ্ছা, তো এই CD4 প্রোটিন টি সেল রিসেপ্টর আছে, এবং তার সাথে এখানে আরেকটা প্রোটিন থাকে, সেটা হলো CD28। তাহলে এই তিনটা জিনিস কার মধ্যে আছে? CD4 টি সেলে। তো যখন ডেনড্রাইটিক সেল আসবে তখন এই CD4 টি সেল TCR রিসেপ্টর দিয়ে MSC2 পেপটাইড কমপ্লেক্সের সাথে বাইন্ড করছে। দেখেন এই যে বাইন্ড হয়ে গেল, এবং সাথে সাথে ওর CD4 প্রোটিনটাও এই MSC2 পেপটাইড কমপ্লেক্সের সাথে বাইন্ড হবে। এটা অ্যাকচুয়ালি এভাবে হয়, এই বাইন্ড হলো, এটাও এই TCR পেপটাইড কমপ্লেক্সকে সাহায্য করে আর স্ট্রং বন্ড তৈরি করতে। এবং অন্যদিকে ডেনড্রাইটিক সেলের B7 প্রোটিন এবং CD4 টি সেলের CD28 প্রোটিন, এই দুটো একটা বন্ড তৈরি করবে। দেখেন এই জায়গায় একটা বন্ড তৈরি হয়ে গেছে,
ঠিক আছে, তাহলে এইটাকে আমরা বলছি সিগন্যাল 2। ঠিক আছে, এটাকে আমরা বলি সিগন্যাল 2। দেখেন এই যে সিগন্যাল 2। আর টিসিআর এর সাথে এমএইচসি পেপটাইড কমপ্লেক্সের বন্ডটাকে বলছি সিগন্যাল 1। আর সিডি4 প্রোটিনের সাথে এমএইচসি 2 পেপটাইড কমপ্লেক্সের বন্ডিংটাকে আমরা বলছি কো-রিসেপ্টর। এটা কিছুই না, জাস্ট হেল্প করছে। এখন এই সিগন্যাল 2টা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সিগন্যাল 2 যদি তৈরি না হয়, সিগন্যাল 1 এর কোনো ভ্যালু নেই। ঠিক আছে, আচ্ছা, তো যখন এই সিগন্যাল 1 এবং সিগন্যাল 2 তৈরি হবে, এখন দেখেন আমরা বলেছিলাম যে টিসিআর রিসেপ্টরটা নিচে কার সাথে লাগানো থাকে? CD3 প্রোটিনের সাথে। CD3 প্রোটিন, এই CD3 প্রোটিনটা তখন অ্যাক্টিভেটেড হলো যখন MHC2 পেপটাইড কমপ্লেক্সের সাথে বাইন্ডিং হলো। তখন এই CD3 প্রোটিনটা কি করবে? CD4 টি সেলের ভেতরে ফসফোলাইপেজ সি এনজাইমকে অ্যাক্টিভেট করবে। ফসফোলাইপেজ সি কে যখন অ্যাক্টিভেট করবে, ও তখন তৈরি করবে কি? ইনোসিটল ট্রাইফসফেট। এই ইনোসিটল ট্রাইফসফেটটা তখন আমরা জানি কি করে? ক্যালসিয়াম চ্যানেল ওপেন করে দেয়, ফলে ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম বাড়ে। ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম বাড়লে ওরা কাকে অ্যাক্টিভ করবে? ক্যালসিনিউরিন একটা প্রোটিন থাকে, ক্যালসিনিউরিন। এই ক্যালসিনিউরিন প্রোটিনটাকে অ্যাক্টিভ করবে। ক্যালসিনিউরিন প্রোটিনটা কি করবে? ও CD4 টি সেলের নিউক্লিয়াসে গিয়ে, ধরুন এটা হলো নিউক্লিয়াসে, এটা হলো CD4 টি সেলের ডিএনএ, ওই ডিএনএ একটা স্পেসিফিক জিনকে অ্যাক্টিভ করবে। তখন ওই জিনটা যখন অ্যাক্টিভ করবে, তাহলে জিন অ্যাক্টিভ হলে একটা কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয়। তখন ওই CD4 টি সেলটা বেশি বেশি ইন্টারলিউকিন 2 তৈরি করবে। দেখেন ইন্টারলিউকিন 2 তৈরি হচ্ছে, এই যে ইন্টারলিউকিন 2 তৈরি করছে। একই সাথে সে আরেকটা প্রোটিন তৈরি করে, ওটা হচ্ছে ইন্টারলিউকিন 2 রিসেপ্টর। এই যে দেখেন আমি এখন যেটা আঁকছি, এটা হলো ইন্টারলিউকিন 2 রিসেপ্টর। তাহলে একই সাথে দুইটা জিনিস, তখন এই ইন্টারলিউকিন 2 গুলো এই ইন্টারলিউকিন 2 রিসেপ্টরের সাথে বাইন্ড হবে। তাহলে এই যে বাইন্ড হচ্ছে, বাইন্ড হলে দেখেন এটা হচ্ছে অটোক্রাইন ফ্যাশন, অর্থাৎ সে নিজে ইন্টারলিউকিন 2 তৈরি করছে, সে আবার তার সেলের উপরে কাজ করছে। করলে তখন হবে এই যে CD4 টি সেলটার জন্য এই ইন্টারলিউকিন 2টা গ্রোথ ফ্যাক্টর, তখন CD4 টি সেলটা স্টিমুলেটেড হবে এবং সে র‍্যাপিডলি মাইটোটিক সেল ডিভিশন করবে। অর্থাৎ একটা CD4 টি সেল অনেকগুলো CD4 টি সেল তৈরি করা শুরু করবে। তাহলে এটাকে আমরা বলছি প্রলিফারেশন। আর এই যে প্রলিফারেশনটা কেন হয়েছে? যখন টি সেল রিসেপ্টর এমএসসি পেপটাইড উইথ এমএসসি পেপটাইড কমপ্লেক্সের সাথে বাইন্ড করেছে তখন। তাহলে এই টি সেল রিসেপ্টরের সাথে এমএসসি পেপটাইড রিসেপ্টরের এই বাইন্ডিংটাকে আমরা বলছি প্রাইমিং বা অ্যাক্টিভেশন। ঠিক আছে, প্রাইমিং বলছি। আচ্ছা, এখন এই হলো ওভারঅল আমাদের বিষয়টা। এভাবেই ডেনড্রাইটিক সেলটা লিম্ফ নোডে এসে CD4 টি সেলকে অ্যাক্টিভেট করে। ঠিক আছে, তো অন্যদিকে হচ্ছে সাপ্রেশন কিভাবে করে, অর্থাৎ কন্টিনিউয়াস যদি এরকম CD4 টি সেলটা অ্যাক্টিভেট হতেই থাকে, তাহলে দেখা যাবে কি আমাদের অটোইমিউন ডিজিজ, অর্থাৎ বিভিন্ন এক্সেসিভ ইনফ্লামেটরি ডিজিজ দেখা দিবে। তাই আল্লাহ তাআলা এখানে আবার যাতে এক্সেসিভ না হয় সেজন্য একটা ব্যবস্থা করে দিয়েছেন, সেটা আমরা দেখি। এই যে দেখেন, আমরা আবারও আসি, এই হলো CD4 টি সেল আর এটা হলো ডেনড্রাইটিক সেল। তাহলে এই ডেনড্রাইটিক সেলের সাথে প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকিউলার প্যাটার্নটা লাগলো প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টরের সাথে, তখন এই আমাদের ডেনড্রাইটিক সেলটা অ্যাক্টিভেট হলো, সে তৈরি করলো B7 প্রোটিন। আচ্ছা, এখন এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হলো যে CD4 টি সেলে আরেকটা বিশেষ প্রোটিন থাকে, সেটা হলো সাইটোটক্সিক লিম্ফোসাইট অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন। ঠিক আছে, এই যে CTLA4, এই প্রোটিনটা সে কি করবে? সে আগে গিয়ে এই যে B7 প্রোটিনের সাথে বন্ড তৈরি করে ফেললে CD28 আর B7 এর সাথে বন্ড তৈরি করতে পারবে না। না করতে পারলে দেখেন CD28 যদি B7 এর সাথে বন্ডিং না করে, তাহলে আমরা কি বললাম যে সিগন্যাল 2টা তৈরি হবে না। সিগন্যাল 2টা তৈরি না হলে এই টি সেল রিসেপ্টর এমএসসি পেপটাইড কমপ্লেক্সের সাথে বন্ড তৈরি করলেও সেই বন্ডের কোনো কি নেই, লাভ নেই।
ফলে এই CD4 টি সেলটা তখন আর প্রলিফারেশন হবে না। তো প্রলিফারেশন না হলে সে এট দ্য সাইট অফ ইনফ্লামেশনও যাবে না, তাহলে ইনফ্লামেশনটাও আস্তে আস্তে সাপ্রেসড হয়ে যাবে, কমে আসবে। এইভাবে একটা ইনফ্লামেশন শুরু হয়, মাইক্রো অর্গানিজমটা ডিস্ট্রয় হয়, তারপর অটো আবার ইনফ্লামেশনটা সাপ্রেসড হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে আরেকটা মেকানিজমও বলা হয়েছে লেঞ্জে, সেটা হলো যে একইভাবে এই ইনফ্লামেশনকে সাপ্রেস করার জন্য CD4 টি সেলের মধ্যে এখানে PD1 একটা প্রোটিন থাকে। এই PD1 প্রোটিন এটা হলো একটা রিসেপ্টর প্রোটিন। তাহলে দেখেন এই যে রিসেপ্টরের মতো, এই যে এটা হলো PD1। ওকে, এখন তাহলে এর লাইগেন্ড থাকতে হবে, যেহেতু ও রিসেপ্টর, ওর লাইগেন্ডটা থাকে ডেনড্রাটিক সেলে PDL1। তাহলে যখন এই PD1 এর সাথে PDL1 টা বাইন্ড করবে, এই যে দেখেন PDL1 বাইন্ড করছে, তখন কি করবে, এই যে PD1 টা, এই PD1 টা টি সেল রিসেপ্টরকে সাপ্রেস করে দিবে। ফলে টি সেল রিসেপ্টর যদি সাপ্রেস হয়ে যায়, তাহলে CD3 প্রোটিন অ্যাক্টিভেট হবে না। CD3 প্রোটিন অ্যাক্টিভেট না হলে আলটিমেটলি ওই যে ফসফোলাইপেজ সি, ক্যালসিনিউরিন, ইন্টারলিউকিন 2 তৈরি হবে না। ইন্টারলিউকিন 2 তৈরি না হলে, ইন্টারলিউকিন 2 হলো গ্রোথ ফ্যাক্টর, তাহলে CD4 টি সেলটাও আর সেল ডিভিশন করতে পারবে না। আচ্ছা, এখন আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস জানি। দেখেন, তাহলে এই যে ডেনড্রাটিক সেল আর এই হলো CD4 টি সেল, ওদের মধ্যে এখন এই প্রাইমিংটা হলো, অ্যাক্টিভেশনটা হলো। এখন একটা CD4 টি সেল যখন অ্যাক্টিভেটেড হয়, তাহলে আমরা কি বললাম, যে সে প্রলিফারেশন হবে, অর্থাৎ একটা CD4 টি সেল অনেকগুলো CD4 টি সেল তৈরি করবে। তাহলে একটা সেল যখন সেল ডিভিশন হয়ে একই রকম অনেকগুলো সেলের পরিণত হয়, এটাকে আমরা বলছি প্রলিফারেশন। একই রকম অনেকগুলো সেল, প্রলিফারেশন। এখন এই যে সেলটা, ধরুন এই সেলটা সে তার রূপটা একটু চেঞ্জ করে একটু মডিফাই হয়ে গেল, একটু মডিফাই হলো, তাহলে এক ধরনের সেল আরেক ধরনের সেলে পরিণত হওয়া, এটাকে আমরা কি বলছি, ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। আচ্ছা, এখন এই CD4 টি সেলটা প্রলিফারেশন হবে একদিকে ইন্টারলিউকিন 2 এর কারণে, অন্যদিকে ডিফারেন্সিয়েশন হবে। তাহলে ডিফারেন্সিয়েশন মানে কি, দেখেন এই CD4 টি সেলটা যখন অ্যাক্টিভেটেড হয়, তখন সে প্রলিফারেশন হওয়ার পাশাপাশি মোট 3 ধরনের সেলে ডিফারেন্সিয়েশন হয়। একটা হলো টি হেল্পার সেল, একটা হলো টি ফলিকুলার হেল্পার সেল, একটা হলো টি রেগুলেটরি সেল। ঠিক আছে, আচ্ছা, এখন এই টি হেল্পার সেলটা আবার 3 ধরনের হতে পারে, অর্থাৎ এই টি হেল্পার সেলটা যে কোনো এক ধরনের হবে এই তিনটা থেকে, হয় সেটা টি হেল্পার সেল 1, অথবা টি হেল্পার সেল 2, অথবা টি হেল্পার সেল 17। ঠিক আছে, এই 3 ধরনের যে কোনো একটাতে হবে। এখন তাহলে প্রশ্ন হলো যে কখন টি হেল্পার সেল 1 হবে, কখন TH2 হবে, কখন TH17 হবে, কখন TFH হবে, কখন টি রেগুলেটরি সেল হবে, ডিফারেন্সিয়েশনটা কখন হবে, সেটা ডিটারমাইন করবে কে, সেটা ডিটারমাইন করবে এই যে ডেনড্রাটিক সেলটা। এই ডেনড্রাটিক সেলটা কিছু স্পেসিফিক ইন্টারলিউকিন রিলিজ করে, কার উপরে, CD4 টি সেলের উপরে। এই ইন্টারলিউকিনের উপরে ডিপেন্ড করছে CD4 টি সেলটা কোন ধরনের ডিফারেন্সিয়েশনে যাবে। ওকে, আচ্ছা, চলুন আমরা এর আগে দেখে নিই লেন্স থেকে একটা চার্ট। দেখেন, যখন আমরা আলোচনার সুবিধার জন্য ডেনড্রাটিক সেলটা নিয়ে কথা বলছি, হ্যাঁ, ম্যাক্রোফেজ আর ডেনড্রাটিক সেল অলমোস্ট সেম, জাস্ট ম্যাক্রোফেজ এট দ্য সাইট অফ ইনফ্লামেশনে বসে থাকে, ডেনড্রাটিক সেল সারাউন্ডিং লিম্ফ নোডে চলে আসে, ম্যাক্রোফেজও আসে কিন্তু খুবই কম। আচ্ছা, তাহলে এই যে ডেনড্রাটিক সেল যখন CD4 টি সেলের উপরে ইন্টারলিউকিন 12 রিলিজ করবে, তখন CD4 টি সেলটা কোন ধরনের হেল্পার টি সেলে রূপান্তর করবে, TH1। দেখছেন, আচ্ছা, যখন ডেনড্রাটিক সেলটা ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, ইন্টারলিউকিন 23, ঠিক আছে, এই তিনটা রিলিজ করবে কার উপরে, CD4 টি সেলের উপরে, তখন CD4 টি সেল কোন ধরনের
সেলের ডিফারেন্সিয়েট রূপ পরিবর্তন করবে সেটা হলো TH17। ওকে, এই যে TH17। আর যখন এখানে একটু মতবিরোধ আছে যে ইন্টারলিউকিন 4 কিন্তু আমার ডেনড্রিটিক সেল বা ম্যাক্রোফেজ রিলিজ করতে পারে না। তাহলে প্রশ্ন হলো কিভাবে CD4 টি সেলটা হেল্পার টি সেল 2, কেন? কারণ ইন্টারলিউকিন 4 রিলিজ হলে হেল্পার টি সেল 2 তে ডিফারেন্সিয়েট করে। তাহলে কিভাবে হয়? এটা ল্যাঞ্চে লেখা আছে যে এটা এখনো জানা যায়নি, এটা একটা আননোন মেকানিজমে হয়, ঠিক আছে? তো এই যে TH2 তে পরিণত হবে, তার মানে যখন ইন্টারলিউকিন 4 রিলিজ হয় তখন হচ্ছে হেল্পার টি সেল 2 তে ডিফারেন্সিয়েট করবে। আর এই টি ফলিকুলার হেল্পার সেল এটা কখন হয়? এটা মেইনলি আমাদের হয় যে যখন এক্সট্রা সেলুলার মাইক্রো অর্গানিজম আসে। এক্সট্রা সেলুলার যেমন ধরুন যে একটা এক্সট্রা সেলুলার ব্যাকটেরিয়া আসলো, হ্যাঁ, কিংবা হলো ভাইরাস, এই ধরনের ইনফেকশনের ক্ষেত্রে টি ফলিকুলার হেল্পার সেলটা আসে। এখন কেন আসে এটা আমরা পরে জানবো ইনশাআল্লাহ।